ওই জমি বিক্রি করতে আসছেন, টাকা নেবেন, চলে যাবেন। এখানে বিধি বলার কোনো দরকার নেই। আর শুনুন, আমি চাকরানি থেকে কোটিপতি হয়েছি, তার একমাত্র অবদান বলতে গেলে আপনি। আপনি যদি সেদিন আমাকে এভাবে না বলতেন, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বিথি, সেই দিনের ঘটনার জন্য আমি খুব মর্মাহত। আমি তোমার কাছে ক্ষমা চাই। দেখুন, আমি পুরাতন কোনো কথা শুনতে চাই না। আপনি এখন অনেক সমস্যায় আছেন, আপনি আপনার সমস্যায় সমাধান করেন। আমার বিষয় নিয়ে চিন্তা না করলেও চলবে। হৃদয় সাহেব, ওনার প্রবলেম সলভ করার ব্যবস্থা করুন। চলুন, আপনার কি কি সমস্যা আমি দেখছি। চলুন চলুন। এই লোক তো সেই লোক না, তুই যে বাসায় চাকরির কাজ করতি ওই বাসার মালিক। নীলা, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এগুলো পুরাতন বিষয়। বাবা, বাড়িটা তোমার পছন্দ হয়েছে? আরে মা, হ্যাঁ আমার এই বাড়িটা খুবই পছন্দ হয়েছে। গর্বে হ্যাঁ আমার বুকটা বইরা যেতেছে। মারে হ্যাঁ, আসলে কি এটা আমার বাড়ি? হ্যাঁ বাবা, সত্যি এটা আমাদের বাড়ি। আর শুধু এই একটা বাড়ি কেন, এমন আরো অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের আছে। 5 একর জমিতে আমাদের একটা কৃষি ফার্মও আছে। আর বাইরে অন্যান্য ছোটখাটো বিজনেস তো আরো অনেকই আছে। বাবা, আমি আমার সেই ছোট্ট কাপড়ের দোকানটা থেকে বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরি করেছি। মারে আমাকে তো সব কিছুই হয়েছে রে মা, কিন্তু কিন্তু আমার ছোট মায়াটা। বাবা, তুমি কান্না কেন করছো? আমরা তো সবাই মিলে তনিমাকে বুঝিয়েছিলাম, বোন যার শুধু একটু সাপোর্ট দিবি, দেখবি একদিন তোর বোনেরাও প্রতিষ্ঠিত হয়ে দেখায় দিবে। কিন্তু আমার বোন আমাদের উপর বিশ্বাসই রাখতে পারেনি, তাই আমাদেরকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এখন আমরা কোটিপতি হয়েছি, চাকরানি থেকে কোটিপতি। সত্যি বলতে কি বাবা জানো, মানুষ চাইলেই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে। আজকে আমরা প্রমাণ করলাম, মানুষ চাইলেই চাকরানি থেকে কোটিপতি হইতে পারে, জাস্ট মনের একটু সাহসের দরকার। হ্যাঁ আব্বা, তুমি আর কান্না করো না। আমরা তো এখন আর কান্না করবো না, আমরা তো এখন সুখে দিন কাটাবো। বাবা, তনিমার কথা বাদ দাও, যে আমাদের ছেড়ে গেছে তাকে নিয়ে আমাদের কোনো আফসোস নেই। চলো, আমাদের অনেক কাজ আছে, আসো। আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। মা তনিমা, তোর তোর এই অবস্থা করে মা? বুবু, তোমরা আমার মাফ করে দাও। আমি তোমাকে কথা শুনি নাই, তোমাকে কথা না শুনি না আজকে আমার এই পরিণতি। তনিমা বোন, তোর পেটে বাচ্চা, তার মানে কি তুই বিয়ে করছিস? ও বুবু, আমাকে গ্রামের যে ফিরোজ ছিল না, ওরে আমি ভালোবাসতাম। ওরে আমি ভালোবাসে এই বাড়ি থেকে পালাই গেছিলাম। ওই আমার কথা দিছিল সারা জীবন ওই আমার সাথে থাকবো, আমার বিয়ে করব। কিন্তু আমার এই বাড়ি থেকে ভাগাই নিয়ে যায়, আমার আর বিয়ে করে নাই, আমি সর্বনাশ করে দিছে। বুবু, আমি এখন কি করুম কও? আমার গর্বের এই সন্তান তো ফিরোজের, ফিরোজ তো আমার মাইনা নিতেছে না। আমার মরা ছাড়া কোনো গতি নাই আব্বা। মরতে হবে না, তুই আমাদের কথা চিন্তা না করলেও আমরা তোর কথা সবসময় চিন্তা করি। আমার দীর্ঘ বিশ্বাস ছিল তুই একদিন না একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবি। আর তুই যেটা প্রাপ্য তুই অবশ্যই সেটা পাবি। আমরা তোর নামে 2 কোটি টাকা দামের একটা প্রজেক্ট রেখেছি, ওইটা তোর নামেই আছে। আর এটা আমি তোকে বুঝিয়ে দিব। তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, আমাদের জন্য তোর কোনো মায়া কাজ করেনি, কিন্তু তোর জন্য মায়া আমাদের সবসময় কাজ করেছে। তুই আজকে থেকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবি, তোর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আর তুই যার সঙ্গে গিয়েছিলি সে হচ্ছে ফিরোজ। আমি যার বাড়িতে কাজ করতাম তার আপন চাচতো ভাই। তারা সবকিছু প্ল্যানিং করেই করেছিল যাতে আমি কোনো কিছু করতে না পারি, কিন্তু তার আর পারলো কই, মাঝখান থেকে তোর এত বড় সর্বনাশ করে দিল। বুবু, তোমরা আমার মাফ করে দাও বুবু, আমি আর কোনোদিনও তোমাদের কথার অবাধ্য হব না। আমার শেষবারের মতো ক্ষমা করে দাও আব্বা, তোমরা আমার ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাদের কথা শুনে চলবো। নীলা, আমার ফোনটা দে। উকিল সাহেব, যে মামলার কাগজগুলো ঠিক করতে বলেছিলাম সেগুলো ঠিক করেছেন? ঠিক আছে, মামলাটা স্টার্ট করুন।
আয় বুকে আয় বুবু